সবাইকে স্বাগত জানাচ্ছি অভিবাসীর আদালত এই অনুষ্ঠানে। বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব রাখছেন অভিবাসীরা। তাদের যেমন রয়েছে নানা সাফল্যের গল্প, তেমনি রয়েছে বহু কষ্টের কাহিনীও। কোভিড অতিমারি ভীষণভাবে প্রভাব ফেলেছে আমাদের অভিবাসীদের জীবনে বা অভিবাসন প্রত্যাশীদের ক্ষেত্রে। একই রকম প্রভাব অভিবাসীদের শ্রমে ঘামে উপার্জিত অর্থ বা রেমিটেন্সে, যা কিনা প্রত্যক্ষভাবে জড়িত আমাদের অর্থনীতিতে। অভিবাসন প্রত্যাশীদের বিভিন্ন প্রতারণা সহ সেই সংক্রান্ত সমস্যা কিংবা কোভিডকালীন চাকরি হারিয়ে হঠাৎ ফিরে আসার যেসব বিপত্তি, এই অনুষ্ঠানে আমাদের চেষ্টা থাকে সেসব বিষয় নিয়ে আলোচনা করার। এবং আমাদের একটি বিশেষজ্ঞ প্যানেল থাকে, তারা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন এবং বিভিন্ন সমস্যার সমাধান দেবার চেষ্টা করছেন। তারা আজকে আমাদের সাথে থাকবেন জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম এনডিসি, এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির। এবং দর্শক, আপনাদের সুযোগ থাকতে সরাসরি টেলিফোন করে এই অনুষ্ঠানে যুক্ত হবার কিংবা যে কোনো অভিবাসন সংক্রান্ত সমস্যা থাকলে সেই সমস্যা তুলে ধরে সমাধান খুঁজে নেওয়ার ০৯৬৬৬৭৭৭৩১১ অথবা ০২২২২৯2381 এই নাম্বারে অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আপনারা রামরুর কল সেন্টার 333 বা 333-এ ডায়াল করতে পারেন। আমাদের সাথে যুক্ত আছেন টাঙ্গাইল জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে আমরা পেয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। আর আমাদের কয়েকজন ভুক্তভোগীর সাথে আমরা কথা বলার চেষ্টা করি। তারা সরাসরি আমাদের এখানে যুক্ত হন টেলিফোনের মাধ্যমে। তারা তাদের সমস্যা তুলে ধরেন, সেই সমস্যাগুলোর সমাধান দেবার চেষ্টা করেন আমাদের বিশেষজ্ঞ প্যানেলেরা, এবং সেই সমাধানগুলো হয়তো এই সংক্রান্ত অন্য যারা রয়েছেন তাদের সুযোগ ঘটে সেই সমাধান শুনে সেই সংক্রান্ত সমস্যাকে কীভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা চেষ্টা করছি আমাদের বিশেষজ্ঞ প্যানেল এবং ভুক্তভোগীদেরকে অনলাইন কিংবা টেলিফোনের মাধ্যমে যুক্ত হবার। অ্যাডভোকেট হুমায়ুন কবির আমাদের সাথে যুক্ত হয়েছেন। হুমায়ুন কবির, ভালো আছেন নিশ্চয়ই? কোভিড মহামারীর এই সময়টিতে এক ধরনের বিঘ্ন ঘটেছে অভিবাসন এই পুরো সেক্টরে। তারপরও আমরা দেখছি যে অভিবাসন প্রত্যাশী যারা রয়েছেন তাদের প্রতারণার সমস্যা একেবারে সমাধান হয়নি। আগে যেরকম ছিল একটি সময় দালালের মাধ্যমে গিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়া, এখনও তেমনটি হয়তো রয়ে গেছে। আপনার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা কি বলে অ্যাডভোকেট হুমায়ুন কবির? শোভন ভাই, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাবো অর্থাৎ যিনি সম্মানিত আলোচক স্যার, জনাব মহাপরিচালক স্যার। আর এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আসলে অনেকদিন পর আবার আপনার সামনে আপনার মাধ্যমে এই ডিবিসির মাধ্যমে উপস্থাপিত হলাম। এটার জন্য আপনাদের সকল কলাকুশলী যারা আছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আসলে কোভিড মহামারী বা অতিমারী এই ব্যাপারটি আসলে আমাদের প্রত্যেকের জীবনে, অর্থাৎ আমরা বিশ্বের যারা নাগরিক আছে তাদের প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ভীষণ ভাবে আসলে ধাক্কা মেরেছে। আপনিও অবহিত আছেন যে আসলে আমাদের কোর্ট কাছারি অর্থাৎ আইন আদালত বেশ কিছুদিন একেবারে টোটালি বন্ধ ছিল। কিন্তু আসলে যারা এই অভিবাসী যারা, তাদের সাথে কিন্তু প্রতারণার ব্যাপারটা কিন্তু আদৌ কিন্তু আসলে বন্ধ হয়। তো আমার আসলে আমি বলবো গ্রাসরুট লেভেল থেকে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি যেটা বলবো সেটা হলো যে যখনই আদালতটা খুলেছে ঠিক তখনই আমরা বেশ কয়েকটা এই অর্থাৎ 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনের বেশ কয়েকটা মামলা আমি ইতিমধ্যে আসলে বিজ্ঞ আদালতে দায়ের করেছি। এখানে দেখা যায় যে আসলে ওই কোভিড এর কারণে এখন মানুষ কিন্তু অনেকেই কর্ম হারিয়ে কিন্তু শহর থেকে, সেটা কলকারখানা হোক, শিল্প কারখানা থেকে হোক, অনেকে চাকরি, বিশেষ করে যারা শিক্ষা সেক্টরে জড়িত ছিল তারাও কিন্তু অনেক শিক্ষক কিন্তু চাকরি হারিয়ে ফেলছে। তারা বিশেষ করে কোনো একটা তার ফ্যামিলিকে পরিচালনা করার জন্য কোন একটা কাজের সন্ধানে তারা আসলে ঘুরে। আর এই সুযোগটাই এই দালাল চক্রটা, বিশেষ করে দালালদের সম্পর্কে কত রকমের অভিযোগ আমরা শুনেছি। এই দালালরা কিন্তু সেই সমস্ত বেকার লোকদের সেই তাদের যে করুণ এবং অসহায়ত্বের সুযোগটা কিন্তু চরমভাবে নিচ্ছে। এই কারণে আমি একটু বিনীতভাবে যে অনুরোধটা রাখবো সেটা হলো যে যারাই বিদেশে যাবেন, হয়তো আপনারা একটা এই কোভিড এর কারণে একটা বিপর্যয়কর অবস্থায় আছেন, সে কারণে এখন দালাল যা বলবে চোখ বুঝে আপনারা সেগুলোকে বিশ্বাস করে বিদেশ যাওয়ার কোনো মানেই হয় না, কোনোই অর্থ হয় না। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে আসলে ট্রেনিং এর ব্যাপারটা আমরা যে রিকোয়েস্টটা রাখবো যে গ্রাসরুট লেভেলের যে আমাদের যে অভিজ্ঞতা, সেখানে দেখছি যে দালালরা এসে প্রথমে একটা খুব ভালো একটা চাকরির সুযোগটা, আসলে সুযোগের কথা এইটুকটা সাধারণত বেকার লোকদের সামনে রাখে
যে তোমাকে হয়তো একটা অফিসের বয় হিসাবে দিব, সেলসম্যান হিসাবে দিব, অথবা মার্কেটিং ম্যানেজার হিসাবে দিবে। খুব ভালো ভালো একটা প্রস্তাব কিন্তু উপস্থাপন করে। এই মানে আপনি সিলেক্টগুলো বলছেন যে এই আমাদের কোভিডের কিন্তু সুযোগে বিদেশ। দালালদের দৌরাত্ম্য অনেক বেড়ে গেছে, মানুষকে প্রতারণা জি, করার সুযোগও তারা আরো অনেক বেশি করে নিচ্ছে, তেমনটি অনেক আপনার বেশি। অভিজ্ঞতা বলে। জি, জি। অ্যাডভোকেট হুমায়ুন কবির, আপনি সাথে থাকুন। একজন ভুক্তভোগী আমাদের সাথে যুক্ত আছেন টেলিফোনের মাধ্যমে, আমরা তার সমস্যাটি একটু শুনে নেই, তারপর নিশ্চয়ই আমরা আলোচনায় আসবো। ইয়াদ আলী আছেন আমাদের সাথে সম্ভবত। ইয়াদ আলী, আপনি একটু যদি বলেন কি সমস্যায় পড়েছিলেন আপনি? আমি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি ইয়াদ আলী টাঙ্গাইল থেকে বলছি। জি। দালাল খোকা নাম্বারের মারফতে 3,50,000 টাকা তার সাথে চুক্তিপত্র করে আমি খুব ঋণগ্রস্ত হয়ে জমি জমা বিক্রি করে আমি তার হাতে তুলে দেই। আমারে বলছিল স্যালারি হলো 1,000 টাকা। আমাকে 2019 সালে নিয়ে পৌঁছাইলো। পৌঁছানোর পরে আমাকে নিয়ে একটা বিল্ডিং এ নিয়ে আটকাইলো। আচ্ছা, আটকানোর পরে আমাকে ওই কিছুদিন যাওয়ার পূর্বে একটা আইসাইরা বলতেছে যে তুমি কি এই একটা শিবের কাজে যাবা? বলে না, আমি তো কাজ প্রশিক্ষণ দিয়ে আসি নাই, আমারে তো প্রশিক্ষণ দেয় নাই। আসলে যে প্রশিক্ষণ না দিছে সে কাজে যায় সফল হতে পারবে না। আচ্ছা। আমি বললাম যে স্যালারি কত? বলে 500। বলে না, আমি 500 টাকায় আসি নাই, তো আমি 1,000 টাকা আইছি। আমারে পাঠাইছে আলাবন কাতারে, কোম্পানির নাম আলাবন কাতার। কাতার কোম্পানি ওই কাতারের মধ্যেই নাই। বলে সেই লোকটা বললো যে তোমার ওই কোম্পানি তো কাতারে নাই। এই কথা বললি পরে আমারে সারাদিনে 1 বেলা খাবার দিত। আমারে ওই আজকে রেখে 1 বেলা খাবার দিত, আমি তাই খাইতাম। আমি তারপরে ওই লোকটার কথা শুই না, আমি দেশে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমার আত্মীয় স্বজন ওই দালালদের ধরলো। দালালদের ধরার পরে দালাল গ্রামে একটা শালির বললো, বহার পরে তখন ওই দালাল বললো যে তাহলে তুমি ই করো, তুমি চিন্তা করো না, রিটার্ন আনতাছি, রিটার্ন আইনে আমি নয় অন্য দেশে দিব, না হইলে তোমার টাকা ফেরত দিব। এই কথা বইলা আজকে 3টা বছর ধরে আমার এইভাবে বুগাইতেছে। এখন আমি কি করব? আপনি কি আইনগত কোনো ব্যবস্থা নিয়েছিলেন দালাল যে খোকা মেম্বারের কথা বলছিলেন তার বিরুদ্ধে? হ্যাঁ, নিয়েছিলাম। গ্রামের সালিশ বইছিলাম। গ্রামের সালিশে বৈশাখীরা হেইটি বিদেশ চলে গেছিল। আমরা বুঝতে পেরেছি। ইয়াদ আলী, ধন্যবাদ আপনার প্রসঙ্গটি তোলার জন্য। আমাদের সাথে আছেন আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির, আমরা দেখছি যে প্রতারণার কথা আমরা এর আগেও বিভিন্ন সময় শুনেছি, দালালদের মাধ্যমে গিয়ে প্রতারিত হতে যায়। ইয়াদ আলীও তার ব্যতিক্রম নন। তার কি করার রয়েছে শুরুতে, সেটি যদি আপনি একটু সমাধান দেন। শুরুতে সুবন ভাই, আমি যে রিকোয়েস্টটা ইয়াদ আলী ভাইকে রাখবো, উনি একটা ভালো একটা খুব চমৎকার একটা পদক্ষেপ নিয়েছেন, সেটা হলো যে সালিশের মাধ্যমে। আমরা অনেক সময় দেখতে পাই যে যারা অভিবাসী কর্মী হতে চায় তারা আসলে যখন ওই টাকাটা ওই দালালের সাথে লেনদেন করে অথবা রিক্রুটিং এজেন্সির সাথে লেনদেন করে, তখন কিন্তু তার কোনো ডকুমেন্টস রাখে না। ডকুমেন্টস না রাখার কারণে কিন্তু একটা সমস্যা হয়। এখন ইয়াদ আলী ভাই, আসলে সব সমস্যার সমাধান আসলে আইন আঙ্গনে হবে বা আইন আদালতের মাধ্যমে হবে, সেটা আমাদের কখনো কাঙ্ক্ষিত না। বিশেষ করে যে আমি একজন আইনের ছাত্র হিসাবে যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, সব সমস্যার সমাধান আইন আদালতের মাধ্যমে হবে না। এখানে ইয়াদ আলী ভাই যেহেতু প্রথমে একটা সালিশের ব্যবস্থা করছে, এখন আমি তাকে আরেকটু রিকোয়েস্ট করব যে আপনি এই অভিযোগটা বিএমইটিতে একটু দায়ের করেন। আপনি ইলেকট্রনিক পদ্ধতিতেও দায়ের করতে পারেন অথবা সরাসরি সেখানে আপনি যেতে পারেন, অর্থাৎ জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস আছে, সেখানে আপনি একটা আবেদন দাখিল করতে পারেন। সেই সপ্তাহে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো যে যদি আপোষের ভিতরে না আসে তখন আপনি 31-এর ক, খ এবং ঘ ধারা একটা ফৌজদারি মামলা আপনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করতে পারেন। এখন এটা হলো আসলে সুবন ভাই, এটা হলো আইনগত দিক। এখন আমি ইয়াদ আলী ভাইয়ের মতো যারা ভবিষ্যতে, অর্থাৎ যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটা দেখছেন, যারা ভবিষ্যতে যাবেন তাদেরকে থাকবে, তাদের জন্য আমি যে রিকোয়েস্টটা রাখবো সেটা হলো যে দেখুন, আসলে প্রশিক্ষণ ছাড়া, কোনো ট্রেনিং ছাড়া, স্কিলড না হয়ে যদি আপনি দেশের বাইরে যান, তখন কিন্তু আপনি একটা বিপদে পড়তেই পারেন। আর এখানে হুমায়ুন কবির বলছিলেন যে বিষয়টি। আর জি, অ্যাডভোকেট হুমায়ুন কবির, আরও একজন ভুক্তভোগী আছেন আমাদের সাথে টেলিফোনের মাধ্যমে যুক্ত হচ্ছেন, তার নাম মোহাম্মদ জসিম মিয়া। জসিম মিয়ার
সমস্যাটা আমরা একটু জেনে নিতে চাই। জসিম মিয়া আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ বলছি, আমি জসিম মিয়া বলছি। জি, কি সমস্যা হয়েছিল একটু বলবেন আমাদেরকে? সমস্যা আমার হলো আপনার 3.5 লাখ টাকা দিয়ে বুলবুলের মাধ্যমে কাতার যাই। কাতার যাওয়ার পরে আমার অফিস বয় কাজে আমার নিছে না, ওই অফিস বয় কাজে নেওয়ার পরে আমার দেয় হলো মরুভূমি টাকা। আচ্ছা, যে কাজ আমার ট্রেডিং নাই, ওই কাজটা আমি 16 ঘন্টা ডিউটি করছি। আমার বেসিক ডিউটি ছিল 8 ঘন্টা, আমার 16 ঘন্টা দিয়ে ডিউটি করাইছে। ওই ডিউটি মানে আমি ওই কাজটা ট্রেনিং নাই দেখে মানে আমার সুপারভাইজারে মারধর করে, আমি পারি না এই কারণে মারধর করে, যে কারণে আমি অসুস্থ বোধ করি। মারধর করানোর পরে আমি অসুস্থ বোধ করার পরে আমি দেশে চলে আসছি। এখন দালাল কইছে যে তুই আমার টাকা দে, পরে কয় যে আমি টাকা পয়সা দিতে পারবো না। এখন আমি টাকা নিয়ে কি করব? আমি তো জায়গা বেচছি, আমার 2 ডিসিমাল জায়গা ছিল, ওই 2 ডিসিমাল জায়গা আমি বিদেশ গেছি, এই 2 ডিসিমাল জায়গাও নাই, আমি এখন চাফার বাড়িতে থাকি। এখন আমি কি করব স্যার? জি জসিম মিয়া, স্বাভাবিকভাবেই খুবই সমস্যার মধ্যে আছেন। নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান সম্পর্কে আমরা জানবো। মোহাম্মদ শহীদুল আলম এনডিসি আমাদের সাথে যুক্ত হয়েছেন এরই মধ্যে, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমএটির মহাপরিচালক। আপনাকে স্বাগত জানাচ্ছি শহীদুল আলম এনডিসি আমাদের সাথে আছেন। আমরা জসিম মিয়া নামে একজন ভুক্তভোগীর কথা শুনছিলাম, যিনি কাতারে গিয়েছিলেন একজন দালালের মাধ্যমে। প্রতিশ্রুত যে অর্থ তার সেখানে গিয়ে পাওয়ার কথা সেটি তিনি পাননি। তার চেয়ে বড় কথা, যথাযথ প্রশিক্ষণ না নিয়ে যাওয়ার জন্য তাকে আরও অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। এর আগে আমরা আরও একজন কথা শুনেছি, ইয়াদ আলী নামে। মোহাম্মদ শহীদুল আলম, আপনার কাছে একটু জানতে চাই, এই যে প্রশিক্ষণ যথাযথভাবে না নিয়ে যাওয়া, এটি কি মানুষের এক ধরনের অসচেতনতা, নাকি দালালরা প্রলোভন দেখিয়ে কোনোভাবে মানুষকে চেষ্টা করে যে কোনো যেন তেন উপায় যাবার জন্য? মানে আপনাদের অভিজ্ঞতা কি বলে? আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমার ভাই বোনরা শুনছেন তাদের কাছে বলবো সেটি হচ্ছে যে সহজে আলাদিনের চেরাগের মতো সহজে লাভবান হওয়ার একটি প্রচেষ্টা। যেমন হচ্ছে ইভ্যালিতে কোটি কোটি টাকা মার গেল, একটা ফ্রিজ 50,000 টাকা 25,000 টাকা দিলে বাড়ি পৌঁছে দেয়। এই যে লোভ, দালালে লোভ দেখায়, আর আমরা একটু সহজে লাভবান হতে চাই। এই বিষয়টি আমাদেরকে বিপদগামী করে, আমাদেরকে পথ হারাতে উদ্বুদ্ধ করে। কিন্তু আরেকটি কাজ হচ্ছে, সেটি হচ্ছে যে ট্রেনিং এর সাথে চাকরির সরাসরি যোগাযোগ, বা লেখাপড়ার সাথে, আমাদের দেশের লেখাপড়ার সাথে সরাসরি চাকরির সংযোগ, এই দুটোর ক্ষেত্রে কোথাও একটা ঘাটতি আছে। অর্থাৎ কিছু একটা ট্রেনিং নিলেই সাথে সাথে চাকরি হয় না, তাকে আবার অপেক্ষা করতে হয়, এবং যে বিষয়ে ট্রেনিং নেয় সে বিষয়ের সাথে চাকরির আবার অনেক পার্থক্য থাকে। এই দুটো কারণ, একটা হচ্ছে সহজে লাভবান হওয়ার চেষ্টা, লেখাপড়া বা প্রশিক্ষণ নিতে অনাগ্রহ, আরেকটি হচ্ছে যে লেখাপড়া বা ট্রেনিং এর সাথে সরাসরি চাকরির মিল না থাকা। এই তিনটা কারণে মূলত এই পার্থক্যটা তৈরি হচ্ছে। তবে আগের চাইতে সচেতনতা বেড়েছে, আমাদের ট্রেনিং সেন্টার গুলোর প্রতি অনেক আগ্রহ বেড়েছে। মানুষের সাথে আমরা জব প্লেস করে দেওয়ার চেষ্টা করছি। যেমন ড্রাইভিং শিখলে ড্রাইভার, বাংলাদেশের 6 লক্ষ ড্রাইভার ঘাটতি আছে। আমরা যদি সারাদিন ড্রাইভার বানাই, ড্রাইভার ট্রেনিং দিই, তাতেও তো চাকরির অভাবের কোনো কারণ নেই। কিন্তু আমরা অনেক ওই লাইনে যেতে চাই না, মনে করি এটা বোধহয় অল্প শিক্ষিত মানুষের কাজ। সারা পৃথিবীতে হাতের কাজ জানলে তার বেতন বেশি, আর আমাদের এখানে যিনি কোনো কাজ জানেন না তার বেতন বেশি। এটা সোশ্যাল মানে থিঙ্কিং এর ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে হবে। যিনি মনে করেন যে করে তার বেতন কিন্তু অনেক কম, কিন্তু যিনি এটা সুপারভাইজ করেন তার বেতন বেশি। আমরা সব সুপারভাইজার হতে চাই, মানে কাজ না করে লাভ করতে চাই। এটা হচ্ছে সোসাইটি স্টাডি হওয়া দরকার যে এগুলো কেন। শহীদুল আলম, মানে এই প্রসঙ্গে একটু জানতে চাই, কোভিডের কারণে পুরো সেক্টরটি, মানে এই জনশক্তি রপ্তানি এবং অভিবাসন প্রত্যাশী যারা রয়েছেন, এক ধরনের বিঘ্ন ঘটেছে, এটি তো অস্বীকার করার কোনো উপায় নেই। বিটিসি ট্রেনিং সেন্টারগুলোর নিশ্চয়ই বন্ধ ছিল, সেই জায়গাগুলো নিশ্চয়ই নতুন করে শুরু করতে পেরেছেন। এখন কিভাবে চলছে সেই ট্রেনিংয়ের কার্যক্রমগুলো, কিভাবে আপনারা চালাচ্ছেন সারা দেশ জুড়ে? এটা আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। আমি
আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধ থাকার পরে আগামী 1 অক্টোবর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত 3 মাসের জন্য আমরা 360 ঘন্টার একটা ট্রেনিং এর ভর্তি কার্যক্রম শুরু করব। এই 360 ঘন্টা, এটা 4 মাসও লাগতে পারতো, কিন্তু আমরা 3 মাসে এটা কোর্সটা করে দিব। এবং প্রচুর বাইরে থেকে পোস্ট প্যান্ডেমিকের চাকরির চাহিদাগুলো আসা শুরু হচ্ছে এবং হবে। সুতরাং ট্রেনিং গুলোর সাথে আমাদের সম্পৃক্ত হতেই হবে। আর ট্রেনিং সেন্টারে এখন পিডিও, প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন ট্রেনিংটা চালু আছে। আর 1 অক্টোবর থেকে আমাদের প্রচলিত যে ট্রেড গুলো আছে সেই ট্রেড গুলো কিন্তু ট্রিমেন্ডাসলি হবে। এটা অনলাইনে ভর্তি হওয়া যাবে, আবার টিটিসি তে ভর্তি হতে হাজির হয়েও ভর্তি হওয়া যাবে। কিন্তু আমাদের যে করে হোক আপনার মাধ্যমে অনুরোধ জানাতে চাই যে আপনার টিটিসি গুলোকে আপনার ভাগ্য উন্নয়নের কেন্দ্র তৈরি করুন। আপনি মনে করুন যে আপনি তেমন কিছু শিখতে পারলেন না, কিন্তু আপনি বিদেশ গেলে কত টাকা লাগে মানে তথ্যগুলো অন্তত জেনে যাওয়া, যাতে ওই হ্যাঁ হ্যাঁ আপনি দালালের খপ্পরে না পড়ে আপনি নিজে সচেতন ভাবে যাবেন, এটুকু তো অন্তত আপনি জানেন। নিশ্চয়ই। শহীদুল আলম, ধন্যবাদ। আপনি একটু আমাদের সাথে থাকুন। মোহাম্মদ হুমায়ুন কবিরও আছেন, আরও একজন ভুক্তভোগী আমাদের সাথে যুক্ত হচ্ছেন টেলিফোনের মাধ্যমে। আমরা একটু তার সমস্যার কথা শুনে নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যেতে চাই। কে আছেন আমাদের সাথে? একটু যদি নাম পরিচয় দিয়ে আপনার সমস্যাটি তুলে ধরতেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আলামিন বলছি টাঙ্গাইল থেকে। জি আলামিন সাহেব, বলুন তো কি হয়েছিল? মানে ইলেকট্রিক্যাল কাজে এই ওমর ফারুকের দালাল ওমর ফারুকের কাছে 3,70,000 টাকা সৌদিতে যাওয়ার জন্য গেছিলাম আর কি। জি। 2 বছরের কন্ট্রাক্টে। মানে সৌদিতে যাওয়ার পর 11 মাস কাজ করছি, 11 মাসের বেতনও দিচ্ছে ওরা। 11 মাস পরে মানে 7 মাস আমার বসায় রাখছে যে তোমার অন্য কোনো কাজ যেমনই অন্য কোনো কোম্পানির থেকে মানে বসায় রাখছে যে অন্য কোনো কাজ দেবো তোমারে, তুমি অপেক্ষা করো। আমি এই 7 মাস মানে বেতন টেতন দেয় নাই, আর ওই 7 মাস আমি বৈশা থাকছি। দেশের থেকে টাকা নিয়ে রাখতে না করে আমার দিয়েছে, দেওয়ার পর আমি ওই বিদেশ থেকে মনে করেন ওই টাকা দিয়ে খাওয়া দাওয়া করছি। আচ্ছা, এখন আপনি কি করতে যাচ্ছেন মোহাম্মদ আলামিন? পরে কোম্পানির কাছে বললাম যে তাহলে বেতন তাহলে কাজ দেন কিছু। পরে তারা বললো যে কাজ কাম তো মানে হুমকি দেয় যে কাজ কাম তোমার দিব না, দেশে বেড়াই দেব। জি। পরে আমি ফোন দিলাম দালালের সাথে, ওমর ফারুকের সাথে কথা বললাম। সেও বলে যে তোমারে মানে সে কোনো ডিসিশনই দেয় না। আচ্ছা, আমরা আলামিন আমরা বুঝতে পেরেছি সমস্যাটি, আপনার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট। আমি একটু মোহাম্মদ শহীদুল আলম আবারও আপনার কাছে আসি। এই যে মোহাম্মদ আলামিন কিংবা জসিম মিয়া, ইয়াদ আলী, এগুলো তো নিশ্চয়ই বিচ্ছিন্ন ঘটনা না। নিয়মিত এরকম সমস্যার সম্মুখীন আমাদের প্রতিনিয়ত বিভিন্ন পর্যায়ের মানুষ হচ্ছেন এবং আপনাদের কাছে এই কেসগুলো আসছেন। আপনারা কি মানে কোনো স্থায়ী সমাধানের কথা কখনো কি ভাবা গেছে, কিংবা সেটি আদৌ সম্ভব কিনা, বাস্তবে কি বলে? না, এই প্রসঙ্গটা তো আমাকে খুবই টাচ করে যে আপনি বিদেশ গেলেন লাভ করার জন্য, চাকরির জন্য, সম্মানের জন্য। আপনি লাভ করতে পারলেন না, চাকরি ভালো হলো না, আপনার ফিরে আসার পরে আপনি ক্ষতিগ্রস্ত মানুষ হিসেবে সামাজিক ভাবে আপনাকে লোকে খারাপ ভাবে দেখলো যে আপনি সফল হন নাই। তো আপনার সোশ্যাল কষ্ট অনেক, যে আপনার ফ্যামিলিতে আপনার যত্ন কমে গেল, আপনার পরিবারে বা গ্রামে আপনার দাম কমে গেল। তো এই অবস্থাটা থেকে মুক্তির জন্য আমরা যেটা করি, রিক্রুটিং এজেন্টের যদি আমরা তথ্য পাই তাদেরকে আমরা আইনগতভাবে তাদের জরিমানা করি। এটা মীমাংসা করে দেওয়ার সুযোগ আছে এডিআর এর মাধ্যমে, এবং আমরা তাদের ক্ষতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আলামিনের মতো মানুষদের কাছে তথ্য নিতে গেলে দেখা যাবে যে যার কাছে টাকা দিয়েছিলেন তাকে তিনি ভালো করে জানেন না, অথবা আত্মীয় স্বজনের মধ্যে কারোর প্ররোচনায় তিনি গিয়েছেন, এবং কোন কোম্পানি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তিনি গেলেন এই তথ্যটা তার কাছেও নেই। তো স্থায়ী সমাধান হচ্ছে সচেতনতা। আপনি একটা ছোট্ট কোনো পণ্য কিনতে গেলে আপনি একবার পরীক্ষা করে দেখেন। সাপোজ আপনি আম কিনতে গেলেন, আপনি কিন্তু বারবার চেক করেন যে আমটা ভালো কিনা, কিন্তু আপনি জীবন বাজি রাখলেন, আপনি চেক করলেন না আপনার কোম্পানি ঠিক আছে। জি। আপনি অর্থ বাজি রাখলেন, আপনি চিন্তা করলেন অফিসে যে একবার শুনে আসি
যে এই দেশের বাজারটা ভালো কিনা। মানে এই সচেতনতার ঘাটতিটা আমাদের থেকেই যাচ্ছে। মোহাম্মদ শহীদুল আলম, একটু আপনাকে থামাই, আরেকজন ভুক্তভোগী আছে, আমরা আলোচনার প্রায় শেষ দিকে, তো তার সমস্যাটা সংক্ষেপে জেনে নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনায় আসবো। আছেন আমাদের সাথে মোহাম্মদ আমিনুর, একটু বলবেন কি সমস্যা ঘটেছিল, যদি সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম। আমার হয় কি, আমার যে আপনার ফজলু দালালের মাধ্যমে মানে মালয়েশিয়া টাকা জমা দিয়েছিলাম, সে বলছিল যে 3 বছরের কন্ট্রাক্টে 35,000 টাকা বাংলাদেশের স্যালারি পাবো। সেইভাবে মনে করছে, সে ওইভাবে নাই করে হঠাৎ করে একদিনকে আমার মেডিকেল মডেল করাইয়া পরে ঢাকা নিয়ে গেছে। ঢাকা নিয়ে যাইয়া একদিন রাখলো ঢাকা এক হোটেলে রাইখা, পরে বলতেছে পরের দিন সকালে তো ফ্ল্যাট চেঞ্জ হয়েছে। তো আইসা পড়ছে আমি, আসার পরে মনে হয় যে আজ হয় কাল হয়, এইভাবে এই হয় না। পরে হঠাৎ করে 9 মাস হয়ে গেল, পরে বিচার বসাইলাম। আচ্ছা, মানে আপনি বিচারের ব্যবস্থা করেছিলেন, কিন্তু তারপরেও নিশ্চয়ই সেই টাকা উদ্ধার হয়নি। ধন্যবাদ আমিনুর, আপনার বক্তব্য স্পষ্ট। আমি একটু মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে যদি যেতে চাই, খুব সংক্ষেপে যদি বলেন, এই যে আমরা 3-4 জনের কথা শুনলাম, আসলে এই সচেতনতার জায়গাটি তৈরি হচ্ছে না, নাকি আসলে আইন অঙ্গনে গিয়েও তারা সঠিকভাবে বিচার পাচ্ছেন না বলে বারবার প্রতারিত হতে হচ্ছে? আপনি যদি সংক্ষেপে একটু বলেন আপনার অভিজ্ঞতাটি। প্রথম আমি আলামিন ভাইয়ের কথা দিয়ে আমি শুরু করব। সেটা হলো যে দেখেন, উনি কিন্তু দক্ষ একজন কর্মী হিসাবে কিন্তু প্রবাসী গেছে, কিন্তু সেই দক্ষ হিসাবে বিদেশ যাওয়ার পরও কিন্তু উনি প্রতারিত হয়ে গেছে। এখানে আমি এই আপনার 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান আইনের 22 ধারার একটু দৃষ্টি আকর্ষণ করবো, যেহেতু স্যারও আছে। এখানে কিন্তু যে বিধিমালাটা তৈরি হয়েছে, সেই বিধিমালার কিন্তু 6-4 উপবিধিতে কিন্তু খুব স্পষ্ট ভাবে লেখা আছে যে বিএমইটির একটা দায়িত্ব এবং কর্তব্য এবং কার্যাবলীর ভিতরে একটা কাজ হলো যে যিনি অভিবাসী হবেন তাকে কিন্তু অবহিত করতে হবে যে আপনি কোন কাজে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনার বেতন কত, আবাসন কত। এই জিনিসটাও কিন্তু আমার মনে হয়, এই জন্য আসলে আমি আলোচনার একটা পর্যায়ে বলবো যে আসলে 22 ধারাটা হলো এই আইনটারই একটা হৃৎপিণ্ড। অর্থাৎ আমি অভিবাসী হচ্ছি, আমার বেতন কত, আমার সুযোগ সুবিধা কত, এই জিনিসগুলো জেনে আমি কোন কাজ করতে যাচ্ছি, এই জিনিসগুলো মানে সেগুলোর আসলে কোনো বিকল্প নেই যদি নিজের সুযোগ সুবিধা এবং সঠিক তথ্য না জেনে যাওয়া। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়ুন কবির। মোহাম্মদ শহীদুল আলমের কাছে আমি আসতে চাই শেষবারের মতো। মোহাম্মদ শহীদুল আলম, আপনি যদি বলেন যে কোভিড পরবর্তী সময় আপনাদের নতুন কোনো পদক্ষেপ রয়েছে কিনা, কিংবা এই সংক্রান্ত আবার নতুন কোনো পরিকল্পনা রয়েছে কিনা। আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এবং আমরা একটা নতুন স্লোগান আনতে যাচ্ছি, সেটি হচ্ছে যে শতবর্ষে বঙ্গবন্ধু সুবর্ণের স্বাধীনতা। বঙ্গবন্ধুর শতবর্ষ, আমার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। শতবর্ষে বঙ্গবন্ধুর সুবর্ণের স্বাধীনতা, অভিবাসনে অঙ্গীকার, প্রশিক্ষণ ও দক্ষতা। তাহলে জাতির পিতার প্রতি যদি শ্রদ্ধা নিবেদন করতে চান, নিজেকে দাঁড় করান, নিজেকে প্রশিক্ষিত করুন। অভিবাসনে যদি যেতে চান, তাহলে আপনাকে দক্ষ হয়ে যেতে হবে। দক্ষ হয়ে না গেলে এবং যাচাই করে না গেলে আমাদেরও কষ্ট, আপনারও কষ্ট। আপনার সামাল দিতে পারছি না, আপনার কষ্ট দূর করতে পারছি না, এটা আমাদের কতখানি লাগে সেটা আমি ডিজি হওয়ার পরে আমি বুঝেছি। যখন প্রতারিত হয়ে আমার কোনো ভাই ক্ষতিগ্রস্ত হয়, তখন আমার খারাপ লাগে, কারণ আমার কাছ থেকে ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যায়নি, আমার কাছে প্রশিক্ষণ নিয়ে যায়নি, কিন্তু তারপরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি মনে করি এটাও আমার কষ্ট। কেন তিনি কার্ড নিলেন না, কেন তিনি রেজিস্ট্রেশন করলেন না, মানে আমরাও হয়তো তার কাছে পৌঁছতে পারিনি। এই যে ধরেন, তিনি আমাদেরই পরিচিত কেউ না কেউ নিশ্চয়ই আমাদেরই বাংলাদেশে যাচ্ছে, অরফানেজ গুলোতে কি কেউ পৌঁছায় যে টেকনিক্যাল ট্রেনিং নিলে বিদেশ যাওয়া যায়? যাদের জীবনে বাবা মা নাই, তাদের কোনো ভবিষ্যতে কি করবে জানে না, তাদের কাছেও তো আমার ট্রেনিং সেন্টার পৌঁছানো দরকার। যারা মাইগ্রেন্টেড ছেলে মেয়ে, তার কাছে পৌঁছানো দরকার। যারা ঝরে পড়া মানুষ, তার কাছে পৌঁছানো দরকার। আমরা ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করছি, সমাজের পিছিয়ে পড়া সকল মানুষগুলোকে আমরা টিটিসি তে ট্রেনিং দিব, এবং ট্রেনিং গুলো খুব অল্প টাকা লাগে, বেশি টাকাও লাগে না, শুধু বোর্ড ফি লাগে আর সরকারি যে ফি যত সামান্য এগুলো লাগে। একেবারেই বলতে গেলে সহজ, অথচ হাই লেভেল ট্রেনিং হয়। আর এনটিভি কি একটা লেভেল হচ্ছে, লেভেল 1। শুধু প্রয়োজন হচ্ছে সঠিক তথ্য জানা এবং উদ্যোগের বিষয়টি। অসংখ্য ধন্যবাদ। থেকে জেগে উঠতে হবে, যারা বিদেশ যেতে চান শুধু জিন্স পরলে হবে না, বরং ইনিয়াস হতে হবে। হ্যাঁ, সেই জায়গাটিতে সচেতনতাটা সবচেয়ে বড় কথা। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শহীদুল আলম আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ মোহাম্মদ হুমায়ুন কবির এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের অভিবাসীর আদালতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।